স্যার, মেয়েটার কোনো উকিল নেই। আপনি যদি একটু সাহায্য করতেন। তোমাকে আমার কাছে কে পাঠিয়েছে? আমার এক বন্ধু। ওর বাবাকে নাকি আপনি একবার অনেক বড় একটা উপকার করেছিলেন। কাউকে উপকার করার এই এক যন্ত্রণা। উপকার পেয়েছো, এবার চুপ থাকো। তা না জনে জনে যেয়ে ঢোল পেটাতে হবে। খুব আয়েশ করে দুপুরের খানা খেয়ে স্ত্রীকে বলেছিলেন সুন্দর করে একটা পান বানিয়ে দিতে। সেই পানটা মুখে পড়ে সবে ভাত ঘুমের একটা ঝিমুনি আসা শুরু হয়েছিল। অমনি চাকরটা দৌড়ে এসে বলল, শহর থেকে এক ভদ্রলোক এসেছেন, জরুরিভাবে দেখা করতে চান। এক্ষুনি দেখা না করলে রাতের শেষ ট্রেন ধরতে পারবেন না। অগত্যা বাধ্য হয়ে নওয়াজের শালিকে উঠতেই হলো। ভালো রকম মেজাজ খারাপ করে বৈঠকখানাতে এসে ঢুকলেন। আমি তো অনেক আগে রিটায়ার করেছি। আমি জানি স্যার, কিন্তু এমন জটিল কেস আপনি ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না। প্রবল অনাগ্রহ নিয়ে আসলেও অকালতি তার রক্তে তাই জটিল কেস, কথাটা শুনে আগ্রহ প্রকাশ না করে পারলেন না আর তিনি। আচ্ছা ঠিক আছে, আগে কাহিনীটা কি খুলে বলুন তো দেখি। স্যার, আমার নাম তৌকির। আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের চর এলাকায়। আমার দাদার আমলে এই চরে এসে থাকা শুরু করে। ওপারে নদী ভাঙনে যখন আমাদের সব ভেসে যায়, তখন এপারে চরে এসে ঘাটি গাড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি মনে হয় জানেন, চর এলাকা খুবই বিপজ্জনক। বিশেষ করে নতুন চর জাগার পর তার দখল নিয়ে শত্রুতা মারামারি লেগেই থাকে। আর লোকালয় থেকে বহু দূরে হওয়ায় নিরাপত্তাও অনেক কম থাকে। আমাদের মতনই এমন আরও কয়েকটা পরিবার এখানে বসতি গড়ে। তাদের মধ্যে একজন ছিল ফুলকির বাবা। বয়সে উনি আমার দাদাদের সমান, কিন্তু শেষ বয়সে বিয়ে করেন। পরপর 5 জন সন্তানও হয় তার। সবার ছোট ছিল ফুলকি। 4 ভাই 1 বোন। ফুলকির ভাই ছোটন আমার বন্ধু ছিল। ভাইদের মধ্যে ছোট, তাই ওর নাম ছিল ছোটন। সেই ছোটনের সাথে খেলতে যেতাম আমি ফুলকিদের বাড়িতে। তখনই অবাক হয়ে দেখতাম ওর মাকে। কি সুন্দর পরীর মতো দেখতে। খুব হাসতেন। ছোটদের সাথে খেলতেনও। আমাদের বাড়িতে মাদের কোনোদিনও খেলতে দেখিনি। ওদের বাড়ি তাই আমার খুব প্রিয় ছিল। কিন্তু সেই স্বর্গেও অসুরের ছায়া পড়ল। হঠাৎ একদিন দিয়ে দেখি ফুলকির মা চলে গেছে। কিন্তু জিজ্ঞেস করলে ওরা সবাই চুপ, কেউ কোনো কথা বলতো না। একটা হাসি খুশি উজ্জ্বল মানুষ একদম বাতাসে মিলিয়ে গেল। ঘটনাটা গ্রামের অনেকে ভালো চোখে দেখল না। আমাদের বাড়ি থেকেও আমাকে মানা করে দেওয়া হলো আমি যেন আর না যাই ওদিকে। এরপর থেকে বহুদিন আমার আর ফুলকিদের ওদিকে যাওয়া হয়নি। এর মধ্যে শুনলাম একে একে ওর 4 ভাই নাকি বাড়ি ছেড়ে চলে যায়, ওর মাতাল বাবার মার সহ্য করতে না পেরে। শুধু ফুলকি আর ওর বাবাই ছিল সংসারে। তারপরে হঠাৎ একদিন শুনলাম ফুলকির বাবাও নাকি আত্মহত্যা করেছে। গ্রামের সবার কাছে কেন যেন ওদের পরিবার নিয়ে কৌতূহলের শেষ নেই। আবার সবাই ওদের খুব ভয়ও পেত। সবাই বলতো চরের এই পাশটায় খারাপ কিছু আছে। ফুলকির বাবা মারা যাবার পর ওই বাড়িতে ফুলকি একাই থাকে। ওর তখন বয়স কত হবে, 15-16। একটা মেয়ে কি করে ওখানে থাকে এই নিয়ে সবার কানাঘুষা চলে। কিন্তু ভয়ে কেউ যে জিজ্ঞেস করারও সাহস পায় না। ধীরে ধীরে গ্রামে রটে গেল ফুলকির ওপর নাকি আসর আছে। জেলেরা রাত বিরাতে ওকে মাঝ নদীতে নৌকায় চুল খুলে ভাসতে দেখে। চরের ওই পাশের ঘন বনে কেউ বার জ্বালানির লাকড়ি আনতে গেলে ওকে বসে থাকতে দেখে গাছের মগডালে। ঠিক কবে থেকে জানি না ফুলকির ফুলকির নামটা হারিয়ে গেল। সবাই ওকে ডাকা শুরু করলো পাগলি। আমার বড্ড কষ্ট হতো ফুলকির জন্য। গ্রামের লোকেরা ওকে নিয়ে খারাপ কিছু বললে আমি মেনে নিতে পারতাম না, কিন্তু সবার মতো আমারও ভয় করত। তবু একদিন বুকে সাহস নিয়ে এগিয়ে গেলাম ফুলকিদের বাড়ির দিকে। কাউকে না দেখে দরজার বাইরে সিঁড়িতে কিছুক্ষণ বসে থাকলাম। ঘাটে নৌকাটা নেই, মনে হয় মাছ ধরতে গেছে। ফিরে আসার আগে ওদেরই বাড়ির গা ঘেঁষে বেড়ে ওঠা লতানো গোলাপ গাছ থেকে একটা ফুল নিয়ে চৌকাঠের সিঁড়ির ওপর রেখে আসলাম। পরের দিন আবার গেলাম, যে দেখি সিঁড়িতে একগুচ্ছ কদম ফুল রাখা। আর আমার দেওয়া ফুলটা জানালা দিয়ে দেখলাম কাচের একটা গ্লাসে পানি দিয়ে সাজিয়ে রেখেছে। কোনো পাগল এমন করতে পারে? এমনি চলল আমাদের ফুল চালাচালি কিছুদিন। তারপর একদিন এমন করেই ফুল রেখে চলে আসছিলাম।
দেখি ঘাটের কাছে নৌকা রেখে উঠে আসছে আমার ছোটবেলার দেখা অবিকল সেই পরীর মতো মেয়েটা। খুব ঘাবড়ে গেলাম। আমি দৌড়ে পালাচ্ছিলাম। ফুলকি সামনে এসে রাস্তা আটকে দিল। প্রথমে কেউ কোনো কথাই বলতে পারছিলাম না। কিছুক্ষণ পর ফুলকিই বলল, এতদিন আসনি কেন? তকিদা। ফুলকি আমাকে ছোটবেলায় এই নামেই ডাকত। যতই আমি আর ছোটন ওকে বলতাম যে আমার নাম তকিনা, তৌকির। কিন্তু ও কিছুতেই শেষের রটা আর বলতে পারত না। উল্টো তয়ের কারটাও ঠিক মতো বলতো না। ছোটবেলায় ওর মুখে নিজের বিকৃত নাম শুনেই খুব রাগ হতো, কিন্তু আজ সেই নামটা শুনেই বড় আনন্দ হলো। আসতে চাইতাম সব সময়। ভয়ে আসতে পারতে না, তাই তো? কি জবাব দিব আমি? ফুলকি, তুমি একা কি করে থাকো? তোমার ভয় লাগে না? আমাকে তো সবাই ভয় পায়, আমি কাকে ভয় পাবো বলো? ফুলকির অকাট্য যুক্তি। এরপর থেকে আমি মাঝে মাঝে যেতাম ফুলকির সাথে দেখা করতে। ফুলকি কোনোদিন স্কুলে যায়নি, তাই পড়তে লিখতে পারি না। শুনে আমার বড্ড মায়া হলো। বর্ণমালা বই নিয়ে ওকে পড়ানো শুরু করলাম। মেয়েটা দুর্দান্ত মেধাবী। অল্প কয়েকদিনের মধ্যে লিখতে পড়তে শিখে গেল। আমি ওকে অনেকগুলো গল্পের বইও দিয়ে আসলাম। পরের দিন যেয়ে দেখতাম ওর সব পড়া শেষ। ও আমাকে বলতো, এর পরের বার আরও বেশি বই নিয়ে আসবে আমার জন্যে। এমন করে আমার ছোটবেলার বন্ধুর বোন আমার বন্ধু হয়ে গেল। ভর দুপুরে ফুলকির নৌকা বসে আমি যখন ওকে অঙ্ক শেখাই, ঠিক তখন পানিতে ফেলে রাখা ছিপে বড় মাছ গাঁথলে কিভাবে ছিপ না ছিঁড়ে ধীরে ধীরে টেনে তুলতে হয় দক্ষ জেলের মতো আমাকে শেখাতো ফুলকি। ফুলকির কাছে চর এলাকা ওর হাতের তালুর মতো চেনা। তাই আমাদের এই চুপি চুপি দেখা করা ততদিনেও কারো নজরে পড়েনি। দারুণ চলছিল সময়। আমাকেও যেন পেয়ে বসেছিল এক আজব নেশা, ওকে সব কিছু শেখানোর, অজানাকে জানানোর। ও তো আমার কাছে সেই মোমের পুতুল, যাকে আমি যে ছাঁচ দিব ও সেই ছাঁচেই করে উঠবে। এই অনুভূতি যে কি দুর্বার আনন্দের, তা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর একদিন রোজকার মতন আগের দিনের পড়া ফুলকির বই নিয়ে আলোচনা হচ্ছিল। শরৎচন্দ্রের বিলাসী পড়তে দিয়ে গিয়েছিলাম ওকে। সেখানে সমাজের বিভিন্ন বৈষম্য তুলে ধরা হয়েছে, সেগুলো নিয়েই আলোচনা করব ভেবে। কিন্তু সব রেখে ওর একটাই প্রশ্ন, কেন বিলাসী মৃত্যুজয়ের সেবা করেছিল? সবার এত অপবাদের পরেও ওরা বিয়ে কেন করেছিল? আমি বললাম ভালোবাসার জন্যে। ভালোবাসা তো তার জাত মানে না, ধর্ম মানে না, বয়স মানে না। খুব অবাক হয়ে ফুলকি আমার কাছে জানতে চেয়েছিল ভালোবাসা কি। বিলাসী আর মৃত্যুজয় জানে ওদের কষ্ট হবে, তবুও কেন ভালোবাসে? আমি হেসে বললাম, ফুলকি, ভালোবাসা কেউ জেনে বুঝে করে না, শুধু হয়ে যায়। যাকে ভালোবাসে তাকে না দেখলে ভালো লাগে না, তার সাথে কথা বলতে না পারলে অস্থির লাগে, দম আটকে আসে। তার সামনে নিজেকে পরিপাটি করে রাখতে মন চায়, গান গাইতে ইচ্ছে করে, কবিতা লিখতে ইচ্ছা করে, আরও কত কি। তুমি কাউকে ভালোবেসেছ তকিদা? ফুলকির সরাসরি প্রশ্নে ভাবনায় পড়ে যাই আমি। কি জানি, বলতে পারবো না। না, মনে হয় আসলে সেরকম করে কখনো ভেবে দেখিনি। পরদিন যেয়ে দেখি ফুলকি খুব সুন্দর করে সেজে আছে। ওর কাছে তো আর সাজার কোনো জিনিস নেই। ওর কোমর ছুঁই ছুঁই, গহীন রাতের গাঙ্গের মতো ঘন কালো চুল খোলা। কি জানি কেন চিকচিক করছিল সেদিন। ঝিলের টলমল জলের মতো চোখে চামচে পাতা কাজল লেপটে আছে। ঠোঁটে মনে হয় বেশ করে টকটকে লাল গোলাপের পাপড়ি ঘষেছে। গায়ে ওর মার পুরনো একটা লাল টুকটুকে শাড়ি পেঁচিয়ে রেখেছে কোনো মতে। পূর্ণিমার রাতে সাগর তীরের ঢেউ যেমন করে ঝিলিক দেয়, ঠিক তেমনই শাড়ির পাতলা আবরণে ভেতর থেকে ফুলকির ঢেউ খেলানো বুক ওর নিঃশ্বাসের সাথে সাথে যতবার ওঠানামা করছিল, তার সেই সৌন্দর্য আমাকে পাগল করছিল। আগেও তো দেখেছি ফুলকিকে এমনই আনকোড়া এক প্যাচের শাড়িতে, কই একবারও তো এমন কিছু মনে হয়নি। আজ যেন প্রথমবার লক্ষ্য করলাম ওর শরীরের প্রতিটি রোয়ায় রোয়ায় যেন ওর যৌবনের বান ডেকেছে। ফুলকিকে যত দেখছিলাম আমার গা জ্বালা করছিল, কান গরম হয়ে যাচ্ছিল। কোনো কারণে ফুলকির সাথে হাতের ছোঁয়া যেন কারেন্ট শক্টের মতো লাগছিল। হঠাৎ কোনো কথায় হাসতে হাসতে অকপটে ফুলকি বলে উঠল, তকিদা, আমি মনে হয় তোমাকে ভালোবাসি।
আমার তোমাকে না দেখলে মন কেমন কেমন করে। তোমার সাথে কথা না বললে একদম ভালো লাগে না। তোমার কি এমন লাগে? আমার তখন আর স্বাভাবিকভাবে ভাবার কোনো ক্ষমতাই ছিল না। ফুলকির সেই গাঢ় চোখে ডুবে গিয়েছিলাম আমি। পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম ওর ওপর। বহুদিনের ক্ষুধার্ত কোনো সিংহ যেন হঠাৎ করে পেয়েছে এক মায়া হরিণীর দেখা। ফুলকি আমাকে বাধা দেয়নি, দিলেও হয়তো আমি মানতাম না। এরপর থেকে আমাদের মিলন আরও বেশি রঙিন, আরও বেশি মধুর। ফুলকি না হলে সমাজ ছাড়া। ওর কাছে আমাদের সম্পর্ক ওর মাথার উপরের বিশাল নীলাকাশ আর কুলকিনারাহীন সমুদ্রসম নদীর মতোই পবিত্র। কিন্তু আমি তো জানি এটা ঠিক হচ্ছে না। আমার ফুলকিকে বিয়ে করা উচিত। কিন্তু আমার বাবা মাকে কি করে বলবো যে পুরো গ্রামে যে মেয়ে পাগলি নামে পরিচিত তাকেই আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। গ্রামের লোকেরা তো আমার বাবা মাকেও একঘোড়া করে দিবে। বাড়িতে আমার ছোট বোন, ওরও বিয়ে হবে না। এসব ভেবে আমি ফুলকির কাছে যাওয়া বন্ধ করে দিলাম। ভাবলাম হয়তো একদিনও আমাকে ভুলে যাবে। যেদিন আমি ওকে বললাম, ফুলকি, কাল থেকে আমি আর আসবো না, আমার বোনের বিয়ের কথা চলছে, একটুও কাঁদিনি, এমনকি অবাকও হয়নি ও। ও যেন জানতই যেমন করে হঠাৎ আমি ওর জীবনে এসেছিলাম, ঠিক তেমন করে হঠাৎই একদিন হারিয়ে যাব। খুব সুন্দর ছবি আঁকত ফুলকি। আসার আগে ওকে কয়েকটা ভালো পত্রিকা আর প্রকাশনা হাউসের ঠিকানা দিয়ে আসলাম। বললাম, তুমি অনেক অনেক ভালো ছবি আঁকো। তোমার মতো এত সুন্দর প্রকৃতির ছবি আমি আর কাউকে আঁকতে দেখিনি। তুমি যদি তোমার ছবি এসব জায়গায় পাঠাও, ওরা তোমার ছবি ছেপে তোমাকে টাকা দিতে পারে। এটাতে তোমার উপার্জনের একটা ব্যবস্থা হবে। মাথা ঝাঁকিয়ে লক্ষ্মী মেয়ের মতন ঠিকানা লেখা কাগজটা নিল ফুলকি। সেই শেষ দেখা। এরপর ওর সাথে আমার দেখা হয়, যেদিন জেলা শহরের রাস্তা দিয়ে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল ওকে। আর দুপাশে উপচে পড়া জনতা ওকে দেখছিল, পাগলি পাগলি বলে চেঁচাচ্ছিল। কেউ কেউ ঢিল ছুঁড়ে মারছিল। একজন কেউ চিৎকার করে বলল, খুনি খুনি। এতক্ষণ মাথা নিচু করে থাকা ফুলকি তীব্র ক্রোধে টকটকে রক্তলাল চোখ চুলে তাকালো তখন। ওর চোখ দেখে ভয়ে জমে গেল উপস্থিত সকলে। ফিসফিস করে বলা শুরু করলো, ওই যে ভর করেছে মনে হয় এখন। আমি অনেক চেষ্টা করেছিলাম একবার ওর সাথে কথা বলার, কিন্তু ও রাজি হয়নি। আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে রেজা কিছুদিন আগে ঢাকা থেকে পড়াশোনা করে এসেছে। সেই রেজা খুন হয়। হঠাৎ পুরনো বাতিঘরের নিচে ওর দেহ পড়ে থাকতে দেখে জেলেরা। সেই বাতিঘর থেকে ফুলকিদের বাড়ির সবচেয়ে কাছে। কি মনে করে যেন পুলিশ যায় ফুলকিকে জিজ্ঞাসাবাদ করতে। আর সেখানে নাকি পায় রেজার হাতের ঘড়ি। সাথে সাথে খুনের দায়ে গ্রেফতার করে ফুলকিকে। বিশ্বাস করুন, আমি জানি ফুলকি কোনোদিনও এমন কিছু করতে পারে না। ও তো নিরীহ একটা মেয়ে। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। আর কোনো উকিলও এই কেস নিতে চাচ্ছে না। রেজাদের পরিবার রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবার। তাদের বিরুদ্ধে কেউ এই কেস লড়বে না। সরকারি উকিল তো নাম কাওয়াস্তে দায়সারা মামলা চালাবে। মাঝখান থেকে নিরপরাধ একটা মেয়ের খুনের দায়ে ফাঁসি হয়ে যাবে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এক্ষুনি আমার সাথে চলুন। দয়া করে ফুলকিকে বাঁচাতে আমাকে সাহায্য করুন। মা, আপনি যদি আমাকে সব খুলে না বলেন, আমি আপনাকে সাহায্য করব কি করে? নওয়াজেশ আলী কারাগারে কথা বলতে এসেছেন ফুলকির সাথে। প্রথমে উনি ফুলকির জামিনের চেষ্টা করেন, কিন্তু সেটা কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়, কারণ অপর পক্ষের আর্জি ছিল ফুলকি সমাজের জন্য বিপজ্জনক। জামিন পেলে আবার কারো খুন করে বসতে পারে। তৌকিরের কাছে যা শুনেছেন, এতটুকুতে তিনি ও কেস সাজাবেন কি করে বুঝতে পারছেন না। ফুলকির সাথে কথা বলা খুবই দরকার। কি করে রেজার ঘড়ি ওর বাড়িতে গেল? ওদের কি সম্পর্ক ছিল? কিন্তু এই নিয়ে পরপর 3 বার আসলেন। ফুলকি কোনো কথাই বলছে না। মা, শেষবারের মতো অনুরোধ করছি, আমাকে সব খুলে বলুন। আমি জানি আপনি এই খুন করেননি। বিনা অপরাধে একটা মানুষের ফাঁসি হবে, সেটা আমি মেনে নিতে পারবো না। কিন্তু আপনার সাহায্য ছাড়া আমার করার কিছু নেই। আমার হাত পা বাঁধা। কোনো কথাতেই কাজ হলো না। ফুলকির নীরবতা ভাঙানো গেল না। এমনকি একবার মুখ ফিরিয়ে দেখল না। ও এক সময়ে ডাক সাইটে উকিল
নওয়াজেশ আলীকে। একমনে জেলখানার সাদা দেওয়ালে পুরনো হাজতীতের আঁকিঝুঁকিগুলো গভীর আগ্রহে পর্যবেক্ষণ করছে। সেদিন বিকালে আবার গেল নওয়াজেশ আলী ফুলকির সাথে দেখা করতে। দীর্ঘদিন যাবৎ ওয়াকালতি করার দরুন কারাগারের অনেকের সাথে ওনার ভালো পরিচয়। রিকোয়েস্ট করলেন কিছু সময়ের জন্য যেন ওনাকে ফুলকির সাথে একা কথা বলার সুযোগ দেওয়া হয়। হাতে করে হাওর অঞ্চলের বিলুপ্তপ্রায় পাখিদের একটা বই নিয়ে এসেছেন। এবার আর ফুলকিকে কিছু জিজ্ঞেস করলেন না, নিজেই নিজের জীবনের কথা বলা শুরু করলেন। ওনার পাখি দেখার খুব শখ। অবসরের পর মাঝে মাঝে বেরিয়ে পড়েন পাখি দেখতে। এসব কথাই বলছিলেন। বোঝা যাচ্ছে না ফুলকি ওনার কথা আদৌ শুনতে পারছে কিনা। ওর মুখভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, বরং খুব মনোযোগ দিয়ে ওনার দেওয়া পাখির বইটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে আসছিলেন, তখনই ফুলকি বলে উঠল, ভুল লিখেছে এই পাখি, বিলুপ্ত হয়নি, আমি অনেক দেখেছি। উত্তেজিত নওয়াজেশ আলী ঘুরে জিজ্ঞেস করলেন, তাই বুঝি? কখন, কোথায়? সময়ের স্থান ভুলে গিয়ে দুই পাখিপ্রেমী বেশ কিছুক্ষণ সেই পাখিদের নিয়ে আলোচনা করলেন। নদীর মাঝে কোথায় যেন একটা ছোট দ্বীপের মতো আছে, সেখানেও অনেক পাখির ডিম দেখেছে ফুলকি। কিন্তু ওদিকে গেলে মা পাখিগুলো খেপে যায়। মারা এমনই হয়, সন্তানের ন্যূনতম বিপদের আশঙ্কায় তারা পাগলপ্রায় হয়ে যায়। সব মায়েরা না। নওয়াজেশ আলী অবাক হয়ে দেখলেন ফুলকিকে। এই প্রথম ওর কঠিন হয়ে থাকা মুখটা কেমন যেন মায়ায় ভরে গেল, আর চোখগুলো ছলছল করে উঠল। নওয়াজেশ আলী বললেন, পৃথিবীর কোনো মাই খারাপ হয় না ফুলকি। আমার মা খারাপ, চলে যাওয়ার পর আর একদিনের জন্যও ফিরে আসেনি। কোনোদিন জানতে চায়নি তার মেয়েটা কেমন আছে। আপনি জানেন আপনার মা কেন চলে গিয়েছিল? মা আমার অনেক হাসি খুশি আর অনেক সুন্দর ছিল। আমরা একসাথে ছোটাছুটি খেলতাম। মা আমাকে পুতুলের মতো সাজিয়ে রাখত, কত সুন্দর সুন্দর রাজা রানীর গল্প বলতো। আর আপনার বাবা? বাবা ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকতো বেশি। কিন্তু যখন থেকে বাবার ব্যবসা খারাপ হওয়া শুরু করলো, বাবাও বদলে গেল। ধারের টাকা শোধ করার জন্যে জুয়া খেলা শুরু করলো। সেই জুয়াতে হেরে আরও দেনায় ডুবে গেল। তারপর থেকে মাঝে মাঝেই মাতাল হয়ে বাড়িতে আসতো আর মাকে ধরে বেধড়ক পেটাতো। আমরা সবাই আশায় ছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু যেদিন মারতে মারতে বাবা খুন্তিটা আগুনে পড়ে মার মাখনের মতো শরীরে বসিয়ে দিলেন, মা আর সহ্য করতে পারল না, ছুটে বেরিয়ে গেল। সেই যে গেল, আর আসলো না। আমি মার পেছন পেছন দৌড়ে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। মা বলল, ফুলকি তুই বাড়ি যা, আমি আসছি। আমি বাড়ি যেয়ে চৌখাটে বসে রইলাম। সন্ধ্যা মিলিয়ে রাত নামল। চারদিকে শিয়ালের ডাকাডাকি শুনতে শুনতে হেলান দিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ মনে হলো মা আমার কপালে চুমু খেলেন। চোখ খুলে দেখি সূর্যের প্রথম কিরণ আমার চোখে, কিন্তু আশেপাশে কোথাও মা নেই। সারা বাড়ি ঘুরলাম, আশেপাশে ঝোপ জঙ্গল সব দেখলাম, না, মাকে কোথাও খুঁজে পেলাম না। মা কি সত্যি এসেছিল? একবার যদি মাকে পেতাম, জিজ্ঞেস করতাম, ওদিন সকালে কি তুমি সত্যি এসে আমাকে চুমু খেয়েছিলে? না, সেটা আমার স্বপ্ন ছিল। তারপর তারপর এক একে ভাইয়েরা সবাই বাড়ি ছাড়ল, বাবার অত্যাচার সহ্য করতে না পেরে। আমি রয়ে গেলাম একা। আমার তো কোনো যায়ের জায়গা ছিল না, আর আমি যেতেও চাইনি যদি মা ফিরে আসে। সবাই চলে যাবার পর বাবা আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতো না। আমি বাবাকে এড়িয়ে চলতাম, বিশেষ করে যখন মাতাল হয়ে থাকতো। আমি বাড়িতে না থেকে আশেপাশের কোনো ঝোপ জঙ্গলে লুকিয়ে বসে থাকতাম। বাবার রাগ কমলে স্বাভাবিক হলে বাড়ি ফিরে আসতাম। এরকম করে ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন মার চিঠি পেল বাবা। কি লেখা ছিল সেই চিঠিতে জানি না। বাবা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সেই চিঠি। অনেকবার জিজ্ঞেস করলাম, মা কি লিখেছে বাবা? মা কি আসবে? কবে আসবে বলো না? কিছু বলছো না কেন? কি হয়েছে? মা ভালো আছে তো? রেগে গিয়ে বাবা আমাকে দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন, জীবনে তোর মার নাম মুখে আনবি না। কেন বলবো না? হাজারবার বলবো। আমার মার কথা আমি হাজারবার বলবো। জোরে এক চর কষালেন বাবা আমাকে।
আমি ছিটকে দৌড়ে যেয়ে পড়লাম। পড়ার আগে টেবিলের কোণা মাথায় লেগে কেটে গেল। আমিও জ্ঞান হারিয়ে ফেললাম। অনেকক্ষণ পর উঠে দেখি সারা বাড়ি ফাঁকা, বাবা কোথাও নেই। ভাবলাম বাইরে গেছে, চলে আসবে। সেই প্রথম আমি একা একা রাত কাটালাম। খুব ভয় করছিল। বারবার উঠে উঠে দেখছিলাম দরজা জানালা ঠিকমতো বন্ধ আছে কিনা। পরদিন ভোরে বাবাকে খুঁজতে বেরোলাম। খুব বেশি দূর যেতে হয়নি। বাড়ির ঘাটের সামনেই ওপর হয়ে ভেসেছিল। আহা, নিজের অজান্তেই নওয়াজে শালীর মুখ দিয়ে শব্দটি বেরোলো। চোখ তুলে তাকালো ফুলকি। নওয়াজে শালীকে বাবার মতোই মনে হলো যেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বিশ্বাস করুন, মা চলে যাবার জন্যে আমি বাবাকে দায়ী করেছিলাম। তাই তাকে ঘৃণা করতাম প্রচুর। কিন্তু সেদিন সেই ভরে আমি আরও বেশি কষ্ট পেয়েছিলাম। একে একে সবাই চলে গেলেও শেষ পর্যন্ত বাবা তো ছিল আমার সাথে। সেই বাবাকে হারিয়ে সেদিন আমি এই পৃথিবীতে একদম একা হয়ে গেলাম। তোমাদের কোনো আত্মীয় ছিল না, জানি না, থাকলেও আমি চিনি না। ভাইদের কাছে শুনেছিলাম আমার মা এতিম ছিলেন, আর মাকে বিয়ে করার জন্যে বাবাকে তার পরিবার ত্যায্য করে। তৌকির। ফুলকি চোখ মুছল। ফুলকির চেহারায় অন্যরকম এক স্নিগ্ধতা দেখলেন নওয়াজে শালী। তৌকিদা আমাকে সব শিখিয়েছে, কি করে লিখতে হয়, পড়তে হয়। এমনকি আমার সবচেয়ে প্রিয় শখ ছবি আঁকা, তার জন্যেও ও আমাকে কাগজ রং সব এনে দিত। তৌকির আমাকে ছেড়ে আসে, এজন্য রাগ হয়েছিল। হঠাৎ করে বাচ্চা মেয়েদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, ফুলকি, অনেক অনেক রাগ হয়েছিল। তবু আমি ওকে ঘৃণা করি না। আমি জানি ও আমাকে ভালোবাসে। কিন্তু ওর বাবা মা বোনের কথাও তো ভাবতে হবে, তাই না? রেজাকে তুমি চিনতে? তকিদা চলে যাবার পর আমার দিনগুলো কাটত বই পড়ে, মাছ ধরে আর ছবি এঁকে। সবসময় অপেক্ষায় থাকতাম, এই বুঝি তকিদা ফিরে এলো। এমনই এক মুহূর্তে একটা খুব সুন্দর নৌকার ভিড়ে আমাদের বাড়ির লাগোয়া ঘাটে। তকিদা ভেবে আমি ছুটে যাই সেখানে। রেজা ছিল। আমাকে নিজের পরিচয় দিয়ে বলল, এক গ্লাস পানি খেতে চায়। নৌকা থেকে নেমে আমার পিছু পিছু ঘরের দরজা পর্যন্ত আসলো। আমি বললাম, আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসি। পানি আনতে যেয়ে দেখি উনি ঘরে ঢুকে গেছেন। বসার ঘরের দেয়ালে রাখা আমার আঁকা সব ছবি অবাক দৃষ্টিতে দেখছেন। আমাকে বললেন, এত সুন্দর ছবি তুমি কোথায় পেলে? তখনই ওনার চোখ গেল ঘরের কোনায় রাখা আমার ছবি আঁকার সরঞ্জানিদার ওপর। বিস্মিত হয়ে বললেন, এসব তুমি এঁকেছ? আমি মাথা ঝাঁকালাম। উনি বললেন, লোকে তোমাকে পাগলি বলে কেন? তুমি তো অসাধারণ প্রতিভাবান। পানি খেয়ে চলে যাওয়ার সময় বললেন, তুমি যদি কিছু মনে না করো, আমি আবার আসব তোমার ছবিগুলো দেখতে। উনি চলে যাওয়ার পর খেয়াল করলাম ওনার হাতের ঘড়িটা মেঝেতে পড়ে আছে। আমি সেটা নিয়ে দৌড়ে ঘাট পর্যন্ত গেলাম। ততক্ষণে ওনার নৌকা অনেক দূরে চলে গেছে। ভাবলাম পরে আসবেন, বলেছেন তখন দিয়ে দেব। তারপরে সেদিন পুলিশ এসে সেই ঘড়ির জন্যে আমাকে ধরে নিয়ে আসলো। আদালতের কাঠগড়ায় ফুলকি দাঁড়ানো। প্রতিপক্ষের উকিলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেই চলেছে। কোনোটার উত্তরই ও ঠিকমতো দিতে পারছে না। এত মানুষ, এত হইচইয়ের মধ্যেও আবার যেন বোবা হয়ে গেছে। এক দৃষ্টিতে অদূরে বসা তৌকিরকেই দেখছে। অসহায় তৌকিরও বুঝতে পারছে না কী করে সাহায্য করবে ফুলকিকে। ইওর ওনার এই মেয়ে যে জবানবন্দি দিয়েছে সেটা মিথ্যা। একদিন নয়, খুন হওয়া রেজার সাথে ওর অনেকবার দেখা হয়েছে। এমনকি তাদের মধ্যে সম্পর্কও ছিল। অবজেকশন ইওর অনার, বলে উঠলেন নওয়াজে শালী। বাদীপক্ষের উকিল কোনো প্রমাণ ছাড়া কী করে বলতে পারেন তাদের মধ্যে সম্পর্ক ছিল? প্রতিপক্ষের উকিল একে একে কয়েকজন জেলে আর গ্রামের আরও কিছু মানুষকে সাক্ষী হিসেবে হাজির করল, যারা সবাই রেজা খুন হওয়ার আগের কিছুদিন ওদের একসাথে দেখেছে। একটা ছেলে মেয়ে একসাথে ঘোরা মানেই এই না যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। নওয়াজেশ আলীর এই কথার প্রতিবাদে কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বললেন রেজার মা, এই মেয়ে খুনি। আমরা রেজার বিয়ে ঠিক হয়ে আছে। অন্যখানে সেটা জানার সাথে সাথে সে রেজাকে খুন করে। ফুলকির পক্ষে কেউই সাক্ষী দিতে রাজি নয়। গ্রামের সকলেই ধরে নিয়েছে ফুলকি খুনি।
জীবনে কোনো কেসে পরাজয় না স্বীকার করা নওয়াজেশ আলীও দিশেহারা বোধ করছেন। বাধ্য হয়ে কারাগারে ফুলকির সাথে দেখা করে বললেন, মা, আমি তো কোনোভাবেই আপনার পক্ষে সাক্ষী দিতে কাউকে রাজি করাতে পারলাম না। আপনিও কারাগারে একদম চুপ। সেক্ষেত্রে আমরা নির্ঘাত এই কেসে হেরে যাব। আমি জানি আপনি এই খুন করেননি, কিন্তু তবু যদি আপনি মেনে নেন, তাহলে আমরা আপনাকে যেন ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দেওয়া হয় সেই চেষ্টা চালাতে পারি। আমি যে অপরাধ করিনি তা আমি স্বীকার কেন করব? মিথ্যা বলে বেঁচে থাকার চাইতে সত্যি বলে মরে যাওয়া ভালো। ফুলকির বলা শেষ কথাটা নাড়িয়ে দিল নওয়াজেশ আলীকে। আগামীকাল শুনানির শেষ দিন। উনি প্রতিজ্ঞা করলেন উনি ওনার সর্বোচ্চ দিয়ে লড়ে যাবেন নিরপরাধ এই মেয়েটাকে বাঁচানোর জন্যে। পরদিন কোর্টে জর্জ বাদীপক্ষের উকিলকে আহ্বান জানালেন প্রথম বক্তব্য দেওয়ার জন্যে। জর্জ সাহেব এবং উপস্থিত থাকা জড়িদের উদ্দেশ্য করে রেজার বাবা চেয়ারম্যান সাহেবের ঝানো উকিল চিৎকার করে বললেন, এই মেয়ে ছোটবেলা থেকেই অপ্রতিগ্রস্ত। সে স্বাভাবিক না, এই প্রমাণ আমরা পেয়েছি। লোকালয়ের কারোর সাথে তার কোনো যোগাযোগ হয়নি। প্রথম যখন রেজা তার কাছে যায়, তার সাথে মিশে সে খুব খুশি হয়ে যায়। সে ধারণা করে হয়তো রেজা ওকে ভালোবাসে, বিয়ে করবে। কিন্তু যখন কোনোভাবে জানতে পারে রেজার বিয়ে ঠিক হয়ে আছে আগে থেকেই, তখনই সে পরিকল্পনা করে রেজাকে খুন করার। আমি ইতিমধ্যে আপনাদের সামনে অনেক সাক্ষী সবুত পেশ করেছি। এমনকি রেজার কয়েকজন বন্ধু যাদের সাথে রেজা ফুলকির পরিচয় করিয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজনের কাছে ফুলকি জানতে পারে রেজার আগে থেকেই বিয়ে ঠিক। এসব প্রমাণ পাওয়ার পর এটা দিনের মতো পরিষ্কার রেজার খুনের জন্য শুধুমাত্র ফুলকিই দায়ী। আমার সম্মানিত আদালত এবং জুরিবর্গের কাছে আকুল আবেদন, ফুলকিকে এই ভয়াবহ অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ড দেওয়া হোক। আধা ঘন্টার জন্যে কোর্ট মুলতবি ঘোষণা করা হয়। নওয়াজেশ আলী আর তৌকির শেষবারের মতো ফুলকিকে অনুরোধ করে ও যেন আবার কিছু বলে নিজের সপক্ষে। কোর্টের অধিবেশন আবার শুরু হলে আসামি পক্ষের উকিল নওয়াজেশ আলী তার চূড়ান্ত বক্তব্য পেশ করবেন। তার আগে জাজের অনুমতি নিয়ে উনি একজন সাক্ষীকে কাঠগড়ায় ডাকলেন। লোকটি একজন স্বনামধন্য পত্রিকার সাংবাদিক। তৌকিরের দিয়ে যাওয়া ঠিকানাগুলোতে যখন নিজের আঁকা ছবি পাঠায় ফুলকি, সেখান থেকে একটা চিঠি পায়, সাথে ঢাকা যাবার ট্রেনের টিকিট সহ। ফুলকির আঁকা প্রায় বিলুপ্ত প্রজাতির সব পাখি প্রজাতি আর উদ্ভিদের ছবি নিয়ে যেতে বলেন তিনি। সাংবাদিকের কাছে নওয়াজেশ আলীর প্রশ্ন, আপনি ফুলকিকে ট্রেনের টিকিট পাঠিয়েছিলেন? জি। সেটা কত তারিখে ছিল? 29 তারিখ দুপুর 1টা ট্রেন। আপনার সাথে সেদিন ফুলকির দেখা হয়েছিল? জি। আমি ওকে স্টেশন থেকে রিসিভ করে একটা গেস্ট হাউসে চেক ইন করিয়ে দিয়ে আসি রাত 8টার দিকে। ট্রেন লেট ছিল, তাই দেরি হয়। পরদিন সকালে ওকে আমাদের পত্রিকা অফিসে নিয়ে আসি। সেখানে স্বনামধন্য উদ্ভিদ বিজ্ঞানী, পাখি গবেষক এবং আমাদের সম্প্রদায়ক সাহেব সহ আরও অনেকেই ছিলেন। আমরা অনেকক্ষণ ধরে ফুলকির আঁকা সব ছবি দেখি আর ওর কাছে সব কিছুর বিবরণ শুনি। ও আমাদের অনেক বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি, প্রজাপতি, পোকামাকড় এমনকি মাছ সম্প্রদায়ে মূল্যবান তথ্য দেয়। সেই মিটিং কতক্ষণ চলেছিল? প্রায় বিকাল 3টা পর্যন্ত। এরপর ও অফিসেই ছিল। আমি আমার কিছু ব্যক্তিগত কাজ শেষ করে ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। সেটা পরের দিন 30 তারিখ। ওনার পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী রেজার মৃত্যু হয় 29 তারিখ সন্ধ্যা বা রাতের কোনো যে সময় বাতিঘরের ওপর থেকে পড়ে। 29 তারিখ রাত 8টা বাজে এই সাংবাদিকের সাথে ফুলকির দেখা হয়েছে গেস্ট হাউসে পৌঁছে দেওয়ার পর। ও আর সেখান থেকে বের হয়নি। গেস্ট হাউসের কর্মচারীদের জবানবন্দি আর সিসিটিভি ফুটেজ জাজকে দিল নওয়াজেশ আলী। এখন যদি আমরা ধরে নিই ফুলকি এই খুন করেছে, তাহলে ওকে সাধারণ মানবী বা মহামানবী বা অতি প্রাকৃত কিছু হতে হবে, যে 29 তারিখ রাতে ট্রেনে আবার কিশোরগঞ্জে ফিরে আসবে। মধ্যরাতে স্টেশনে নেমে সবার চোখ ফাঁকি দিয়ে 5 মাইল হেঁটে বাতিঘরের ওপরে যেয়ে লুকিয়ে বসে থাকবে রেজার আসার জন্যে।
রেজা আসলে নিজের থেকে দ্বিগুণ শক্তিশালী লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে, আবার তড়িঘড়ি করে নেমে 5 মাইল ফিরতি পথে হেঁটে স্টেশনে যাবে এবং এবারও সবার চোখ ফাঁকি দিয়ে ভোরের ট্রেন ধরে ঢাকায় এসে গেস্ট হাউসে ঢুকে বসে থাকবে। এবং গেস্ট হাউসের সিসি ক্যামেরাতেও তার আসা যাওয়া কিছু ধরা পড়ল না। এবং সাংবাদিক সাহেবও বলেছেন যে ওনার সাথে সকাল 9টা বাজে যখন ফুলকির দেখা হয়, ফুলকি একদম স্বাভাবিক ছিল। একটা মেয়ে সারা রাত ধরে এত কিছু ঘটনার পরে কি করে সম্পূর্ণ স্বাভাবিক থাকে? এমনকি পত্রিকা অফিসের মিটিংয়ে থাকা সকলেই বলেছেন ফুলকি সম্পূর্ণ স্বাভাবিকভাবে ওনাদের সাথে কথা বলছিল। এত জ্ঞানী বুদ্ধিজীবী ব্যক্তি তাদের চোখেও ফুলকির কোনো অস্বাভাবিকতা ধরা পড়ল না। তাহলে এটা কি করে সম্ভব? সম্মানিত জুরিবর্গের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা গভীরভাবে বিষয়টা চিন্তা করুন। একটা মেয়ে যার মা ভাইরা তাকে ছেড়ে চলে যায়, বাবা আত্মহত্যা করে, তার যাওয়ার কোনো জায়গা নেই, গ্রামের একটা মানুষও তাকে সাহায্য করতে এগিয়ে যায়নি কোনো দিন। ও কি খাচ্ছে নাকি না খেয়ে আছে কেউ দেখতে যায়নি একটিবারও। উল্টো ওকে পাগলি উপাধি দিয়ে সমাজ সারা করে দিয়েছে। সেই মেয়েটা নিজের চেষ্টায় পড়ালেখা শিখেছে। প্রকৃতিকে পর্যবেক্ষণ করার অসাধারণ ক্ষমতা তার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তার ছবি সমাদৃত হয়েছে দেশের স্বনামধন্য পরিবেশ বিশারদ উদ্ভিদ বিজ্ঞানীদের কাছে। সেদিনের মিটিংয়ে ওর এই ছবি আর তথ্য নিয়ে বই ছাপানোর চুক্তিও হয়েছে। দুর্গম চরের কোনায় পড়ে থাকা একটা মেয়ের এতখানি সাফল্য গ্রামের সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। আর তাই যখন একটা অস্বাভাবিক মৃত্যু হলো, তখন কাউকে না পেয়ে সব দোষ সবাই ফুলকির ঘাড়ে চাপিয়ে দিল ও অসহায় বলে। তাহলে রেজার খুন কে করল? বাদীপক্ষের উকিলের প্রশ্ন। নওয়াজেশ আলী দৃঢ়ভাবে বললেন, রেজা যে আসলেই খুন হয়েছিল তার কি কোনো প্রমাণ আছে? করোনারকে ডাকা হলো। রেজার শরীরে কোনো ধস্তাধস্তি বা পিঠে ধাক্কা দিয়ে ফেলার কোনো চিহ্ন ছিল? জি না। যে পুলিশ প্রথম ঘটনাস্থলে যান তাকে এনে জিজ্ঞেস করলেন, আপনারা কেন বলছেন এটা খুন হতে পারে? রেজার দেহ ওপর হয়েছিল। উনি যদি অসাবধানতার বশত পড়ে যেতেন বা আত্মহত্যা করতেন, তাহলে ওনার দেহ সোজাসুজি নিচে পড়ত। রেজা যে জায়গায় পড়েছে সেটা চরের এমন একটা জায়গা যা জোয়ারে পানি আসলে ডুবে যায়। করোনারের রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু হয়েছে রাতের যে কোনো সময়, আর পুলিশ অফিসার ওকে খুঁজে পায় সকালে। এর মধ্যে একবার জোয়ার এবং একবার ভাটা হওয়ার কথা, আর সেদিন ছিল পূর্ণিমার রাত। জোয়ারের স্রোত অপেক্ষাকৃত বেশি ছিল। সেই স্রোতে রেজার দেহ উল্টে যেতে পারে। সেটা কি সম্ভব নাকি সম্ভব না? পুলিশকে জিজ্ঞেস করলো নওয়াজেশ আলী। আমতা আমতা করছে পুলিশ। দয়া করে জবাব দিন, সম্ভব নাকি সম্ভব না? যে সম্ভব। থ্যাংক ইউ, আপনি এখন যেতে পারেন। ইওর অনার, রেজার মৃত্যু হয় দুর্ঘটনা অথবা আত্মহত্যা, কিন্তু বাদীপক্ষ তাদের ছেলের আত্মহত্যার বদনাম ঘোচানোর জন্যই প্রথম থেকে এটাকে খুন বলে চালানোর চেষ্টা করছেন। আর কাউকে না পেয়ে আমার মক্কেল অসহায় নিরপরাধ ফুলকিকে দোষারোপ করছেন। আমি অসহায় এতিম নিয়ে ফুলকির নিঃশর্ত মুক্তি চাই। পুরো আদালতে পিনপতন নীরবতা। জুরিরা তাদের ডিসিশন জাজের কাছে দিলেন। সবাই অপেক্ষা করছে চাঞ্চল্যকর এই মামলার রায় শোনার জন্যে। একমাত্র ফুলকির কোনো মাথা ব্যথা নেই। সে একটা কাগজে মনোযোগ দিয়ে নওয়াজেশ আলীর প্রোটেট আঁকাতে ব্যস্ত। বয়স্ক লোকটা এর জন্যে এত কিছু করছে, ওনাকে উপহার হিসেবে দিতে চায়। প্রত্যন্ত চরের অসহায় অবহেলিত মেয়ে ফুলকি, যার বাবা মা তার ভালো নামটা পর্যন্ত রাখার কথা ভাবেননি। আসামি ও বাদীপক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফুলকি রেজা ভূঁইয়ার মৃত্যুর জন্য কোনোভাবেই দায়ী নয়। ফুলকির বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণহীন বা নট। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে রেজা হত্যা মামলা থেকে ফুলকিকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হলো। আমি তার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রায়ের পর সবচেয়ে উচ্ছেদ হলেন নওয়াজেশ আলী। এই জন্যে নয়, ওনার বহু বছরের না হারার রেকর্ড অক্ষত রয়েছে।
বরং অসহায় একটা মেয়ের জীবন বাঁচাতে পেরেছেন, সে আনন্দেই উনি আজ আত্মহারা। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে গিন্নি নুন্নাহারকে ফোন দিয়ে বললেন, বিশ্বাস করো, জীবনে এত মামলা লড়েছি, জিতেছি, কিন্তু আজকের মতো শান্তি কোনোদিনও পাইনি। ফুলকির হাত ধরে এগিয়ে এলো তৌকির। স্যার, আপনি কেসটা না নিলে আজ আবার আমি ফুলকিকে হারিয়ে ফেলতাম। তোমাকেও ধন্যবাদ, নিরীহ একটা মেয়েকে সাহায্য করার সুযোগ করে দিয়েছ। ওদের দুজনের হাত নিজের হাতে নিয়ে বেশ আবেগ আত্মুল হয়ে গেলেন নওয়াজেশ আলী। এই হাত আর ছেড়ো না, আর ফুলকির দিকে তাকিয়ে বললেন, আজ থেকে জানবে তুমি আর এতিম নও। আমি আর আমার গিন্নি নুন্নাহার, আমরা তোমার বাবা মা। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবে। আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশাপাশি দুটি ট্রেন দাঁড়িয়ে আছে। একটি কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী, যেটা 7:15-তে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর অন্যটি মহানগর প্রভাতী, যেটা 7:45-এ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। নওয়াজেশ আলীকে চট্টগ্রামের ট্রেনে উঠিয়ে তৌকির আর ফুলকি ধরবে কিশোরগঞ্জের ট্রেন। বিদায়ের শেষ মুহূর্তে তৌকির বলল, স্যার, আপনার কাছে যদি একটা দিন সময় থাকে, আজ আমাদের সাথে কিশোরগঞ্জ চলুন। আগামীকাল আমি আর ফুলকি বিয়ে করব। সেখানে আপনি উপস্থিত থাকলে আমরা খুব খুশি হব। নওয়াজেশ আলীও খুশি মনে রাজি হয়ে গেলেন। এতিম এই মেয়েটার প্রতি তার কেমন যেন মায়া জন্মে গেছে। ফুলকির বাড়িতেই মাত্র কয়েকজন মানুষের উপস্থিতি বিয়ে পড়ানো হলো তৌকির আর ফুলকির। মামলায় বেকসুর খালাস হলেও গ্রামের মানুষের চোখে এখনও ফুলকি খুনি, আর তৌকিরের বাবা মাও এই বিয়েতে রাজি না। কথা ছিল আজ রাতটা থেকে পরদিন ভোরের ট্রেনে ফিরে যাবেন নওয়াজেশ আলী, কিন্তু হঠাৎ বাড়ি থেকে ফোন এলো স্ত্রী নুরুন্নাহার গুরুতর অসুস্থ। কিছুদিন আগে ছোট একটা স্ট্রোক করেছিল। ডাক্তাররা ধারণা করছে এবারও সেরকম কিছু হয়েছে। হাসপাতালে ওনার মেয়ে একা। অস্থির হয়ে নওয়াজেশ আলী তৌকিকে বললেন, যে করে হোক আমাকে এখনই রওনা দিতে হবে। কোনো গাড়ির ব্যবস্থা করা যাবে? স্যার, এত রাতে এই এলাকায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তবে জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস রাত 11:30টায় কিশোরগঞ্জ স্টেশনে থামে। সেটা ধরতে পারলে ভালো হতো, কিন্তু উপায় নেই। অলরেডি 10টা বেজে গেছে। এখান থেকে স্টেশন অনেক দূর, আর ট্রেনে স্টেশনে মাত্র 15 মিনিট দাঁড়ায়। এখন রওনা দিলেও ট্রেন ধরা সম্ভব হবে না। তাহলে আর কি করা? বসার ঘরে বেতের সোফাটার ওপর নিরাশ হয়ে বসে পড়লেন বৃদ্ধ লোকটি। নওয়াজেশ আলীর মন খারাপ দেখে ফুলকি বলে উঠল, আমি আপনাকে পৌঁছে দিতে পারবো। 1 মিনিট বসুন, আমি আসছি। তাড়াতাড়ি ভেতরে যে কাপড় বদলে আসলো ফুলকি। তৌকিরও অবাক, কি করে যাওয়া যাবে এত দূর? খুব সাহস নিয়ে বলল ফুলকি, আসোই না আমার সাথে। ফুলকিদের বাড়ির পেছনে ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 15 মিনিট হাঁটার পর আরেকটি ঘাটের কাছে এসে পৌঁছালো ওরা। সেখানে পানির উপর গজানো বড় বড় ঘাসের মধ্যে থেকে পুরনো একটা স্পিডবোট বের করলো ফুলকি। তৌকিরের জিজ্ঞাসু দৃষ্টি দেখে বলল, এটা আমার বাবার ছিল। আমি তেল ভরে মাঝে মাঝে চালাতাম। দ্রুত দক্ষ হাতে স্পিডবোট চালিয়ে নওয়াজেশ আলীকে সময় মতো স্টেশনে পৌঁছে দিল ওরা। ভোর 5টায় ট্রেনটির চট্টগ্রামে পৌঁছানোর কথা, কিন্তু আধা ঘন্টা লেট করে 5:30টায় এসে পৌঁছালো। সেখান থেকে সরাসরি হাসপাতালে চলে গেলেন নওয়াজেশ আলী। এর পরের কয়েকদিন খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলেন। প্রায় 5 দিন পর যে ডাক্তাররা বললেন নুরুন্নাহার এখন শঙ্কামুক্ত। তারপরেও হাসপাতাল থেকে ডিসচার্জ করতে করতে আরও কয়েকদিন লেগে গেল। স্ত্রীর এসব ঝামেলায় তৌকির আর ফুলকির খোঁজ নিতে ভুলেই গিয়েছিলেন উনি। বাড়িতে আসার পর ওদের ফোন দিয়ে কথা বললেন, ভালোই আছে দুজনে। ওরা পার্মানেন্টলি ঢাকায় মুভ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাবা কার সাথে কথা বলছিলে? সদ্য অকালতি পাশ করা মেয়ে নওজা পানের বাটা নিয়ে এসে জিজ্ঞেস করলো, তোকে বলেছিলাম না আমার লাস্ট কেসটার কথা? আমি পুরো মামলার ডিটেলস পড়েছি। ইস, একটুর জন্য না হলে তোমার এতদিনের নাহার রেকর্ডটা ভেঙে যেত। শেষে যে তুমি যুক্তিটা দিয়েছ,
না যে এত রাতে কি করে 5 মাইল হেঁটে স্টেশন থেকে আসবে, আবার ফিরে যাবে। আমার মনে হয় সেটাই কেসটার টার্নিং পয়েন্ট। বেশ কিছুক্ষণ কথা বলে উঠে গেল নওজা, কিন্তু বাবাকে কেমন অন্যমনস্ক দেখাচ্ছে। কেন বুঝল না? মনে হচ্ছে হঠাৎ কোনো ভাবনায় ডুবে গেছেন। নওজা বের হয়ে যাওয়ার পরপরই নওয়াজেশ আলী দ্রুত উঠে তার স্টাডিতে গেলেন। ড্রয়ার খুলে ফুলকির কেসের ফাইলটা বের করলেন। প্রথম থেকে আবার পুরোটা পড়া শুরু করলেন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। জানালার কপাটগুলো সব খোলা, মাথার ওপর শাসা করে ফ্যান ঘুরছে। তবু দরদর করে ঘামছে 75 বছর বয়সের এই ডাক সাইটের উকিল। এত বড় ভুল উনি কি করে করলেন? ফাইলটা বন্ধ করে ঠিক করলেন কাল সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। না, কিছুতেই কোনো অন্যায় উনি ধামাচাপা দিতে পারবেন না, তাতে তার নিজের যতই বদনাম হোক না কেন। ফোনে খবরটা শোনার পর থেকে তৌকির স্তব্ধ হয়ে গিয়েছে। ওর নিজের এত খারাপ লাগছে। কে জানে ফুলকি ব্যাপারটা কি করে গ্রহণ করবে। অল্প কদিনের লোকটা ওদের বাবার মতো স্নেহ ভালোবাসা দিয়েছিল। নওয়াজেশ আলীর আকস্মিক মৃত্যুর সংবাদে বাবা মারা যাবার অনেক দিন পর আবার চিৎকার করে কাঁদল ফুলকি। ওনার মেয়ে নওজা ফোন দিয়েছিল, বলল, আগের রাতেও বাবার সাথে আপনাদের ব্যাপারে কথা হয়েছিল। সকালে উঠে দেখি বাবা ওনার স্টাডির চেয়ারে বসেই। কথাটা আর শেষ করতে পারিনি নওজা। 10 বছর পরের ঘটনা। ফুলকির জিনিসগুলো গোছাচ্ছে তৌকির। অনেকদিন ধরেই ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাড়িতে। কোথাও ওর আঁকার সরঞ্জাম, তো কোথাও ওর বই অথবা ওর গাছ। যেদিকে তাকাই সেদিকেই ফুলকি। কিন্তু এভাবে আর কতদিন? ফুলকি চলে গেছে প্রায় বছরখানেক হতে চলল। বিয়ের পর ঢাকায় এসে বেশ সুখেই সংসার করেছিল ওরা। সন্তানাদি হয়নি, কিন্তু দুজন দুজনকে নিয়ে আর নিজেদের কাজকর্ম নিয়ে ভালোই সময় কেটে যাচ্ছিল ওদের। কর্মজীবনে তৌকির আর ফুলকি দুজনেই সফল হয়েছিল। বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পায় তৌকির। আর ফুলকিও ততদিনে ছবি এঁকে বই লিখে বেশ নাম কামিয়েছিল। হঠাৎ কয়েকদিনের জ্বরে ফুলকি চলে গেল। কি থেকে কি হলো তৌকির নিজেও জানে না। ওর কি ফুলকির প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল? না ওর দেখভালে কোনো অবহেলা করেছিল? গত 1 বছর ধরে নিজেকেই দোষারোপ করছে তৌকির। ফুলকির আঁকা ছবিগুলো, ওর সব বইগুলো ধুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই সাহস সঞ্চয় করে সেগুলো গোছানো শুরু করলো। ওর বিশাল বইয়ের সংগ্রহ ঘাটতে ঘাটতে অনেক পুরনো একটা ডায়েরি পেল তৌকির। ডায়েরিটা ওই উপহার দিয়েছিল ফুলকিকে। বলেছিল যখন পুরোপুরি লিখতে শিখবে প্রতিদিনের কথা লিখে রাখবে। কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলে পড়া শুরু করলো। প্রথম দিকের লেখাগুলো কাঁচা হাতের। তখন নতুন নতুন লেখা শিখছিল ফুলকি। আজ তকিদা এসেছিল। আমি হাতের লেখা শেষ করিনি বলে খুব রাগ করেছিল। তকিদা আজ আসবে বলেছিল, কিন্তু এলো না। এই জন্য আমি অনেক রাগ করেছি। কাল এলে আর কথা বলবো না। ঘাটের পাশের যে ঝোপটা আছে সেটাতে আজ খুব সুন্দর একটা কাঠবিড়ালি দেখেছি। আমি ওর পেছন পেছন দৌড়েছিলাম, কিন্তু তরতর করে গাছে উঠে কই যে পালালো আর খুঁজেই পেলাম না। ধীরে ধীরে ডায়েরির পাতাতে কিশোরী ফুলকি থেকে যুবরী ফুলকি লেখা ফুটে উঠল। কয়েক পাতার ব্যবধানে যেন ফুলকির বয়স বেড়ে গেল কয়েক বছর। তকিদা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বিশ্বাস করো, তোমাকে দেখলে আমার মন কেমন কেমন করে, আর না দেখলেও মন আরও জানি বেশি কেমন কেমন করে। হেসে ফেলল তৌকির। তখনও বাংলা লেখাটা ঠিকঠাক হয়নি ফুলকির। ফুলকি বেঁচে থাকলে এই লাইনটা নিয়ে কত মজা করে যেত ওর সাথে। জোরে একটা দীর্ঘশ্বাস নিল তৌকির। ডায়েরিটা বন্ধ করতে যাবে, কিছু একটা পড়ল নিচে। সেই গোলাপ ফুলটা যেটা প্রথমবারও ফুলকিকে দিয়েছিল, সেটা ডায়েরির ভেতর যত্ন করে রেখে দিয়েছে ফুলকি। সাথে আরেকটা চিরকুটও পড়েছিল, কোনো চিঠি। ফুলকিকে কখনো চিঠি লিখেছিল বলে মনে পড়ল না তৌকিরের। খুলে পড়া শুরু করলো। প্রিয় ফুল, সেদিন ঘাটে যখন তোমাকে প্রথম দেখি, এরপর থেকে তোমার চেহারা আমি ভুলতে পারছি না। শুধু পানির তৃষ্ণার জন্যে নয়,
তোমাকে দেখে আর তোমার পিছু না নিয়ে পারিনি আমি। ঘড়িও ফেলে আসা ছিল, একটা বাহানা আবার আনতে যাওয়ার। ভালোবাসা নিও। তোমার রেজা চিঠিটা পড়ে দ্রুত ডায়েরির পাতা উল্টালো। তৌকিরও ফুলকিকে ছেড়ে চলে আসার পরের লেখাগুলো পড়া শুরু করলো। রেজার সাথে পরিচয়ের ঘটনা হুবহু ঠিকই বলেছিল ফুলকি, কিন্তু যেটা বলেনি সেটা হলো তার পরের দিনই রেজা যে হাজির হয় ফুলকির বাড়িতে ঘড়ি নিতে আসার বাহানায়। তবে ফুলকির বাড়িতে কোনো ঘড়ি নেই দেখে সেটা ওকে উপহার হিসেবে দিয়ে আসে। এরপর থেকে মাঝে মাঝে যেত ও ফুলকির সাথে দেখা করতে। তৌকির চলে যাওয়ার পর একাকী ফুলকি ওর জীবনে রেজাকে বন্ধুর মতোই গ্রহণ করেছিল। রেজাও প্রথম প্রথম বন্ধুসুলভী আচরণ করত। ফুলকির ডায়েরি। এখন বাজে রাত ৯টা। আমি বসে আছি আমার ঘরের জানালার কাছে। আজ অনেক দিন পর আমার তকিদার কথা খুব মনে পড়ছে। আজ শেষবারের মতো আমি ওর কথা ভাবব। কাল থেকে আর জীবনে কোনো দিনই আমি তকিদার নাম মুখে আনব না। সেটা রেজার প্রতি অন্যায় হবে। ও বলতে ভুলেই গিয়েছি, আজ হঠাৎ খুব ভোরে রেজা এসে আমাকে ডাকাডাকি করে ঘুম থেকে উঠায়। বলে তাড়াতাড়ি আসো, তোমাকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো। আমি হেসে বলি, এটা আমার এলাকা, এখানে এমন কি আছে যা আমার দেখা হয়নি? কিন্তু সত্যি আমাকে অবাক করে দিয়ে ও আমাকে নিয়ে যায় বাতিঘরের একদম উপরে, আর সেখান থেকে নদীর ওপরে সূর্যোদয় দেখায়। সে দৃশ্য যে কি সুন্দর আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমাকে খুশি হতে দেখে রেজা বলে, কে বলেছিলাম না এমন দৃশ্য দেখাবো যা তুমি আগে কখনো দেখোনি। বাতিঘরের চাবি কই পেল অনেক জিজ্ঞেস করার পরও বলল না আমায়। তার বদলে এমন কিছু বলল যা শোনার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। রেজা আমাকে প্রথম দেখার পর থেকেই ভালোবাসে। আমি বললাম, কিন্তু আমি তো অন্য একজনকে ভালোবাসি। রেজার তাতেও কোনো সমস্যা নেই। রেজা বলল, তৌকির তোমাকে ছেড়ে গিয়েছে বলে তুমি যে কষ্ট পাচ্ছ, তুমি আমাকে না করলেও আমিও সেই কষ্ট পাব। ওর এই কথা শোনার পর আমি আর ওকে না করতে পারিনি। এরপরে ডায়েরির অনেক পাতাই ফাঁকা, কোথাও লেখা, আজ সারাদিন অপেক্ষা করলাম। রেজা আসবে বলেছিল, কিন্তু আসেনি। রেজা প্রায় সপ্তাহখানেক হলো দেখা করতে আসেনি। আমার খুব চিন্তা হচ্ছিল, তাই আমি নিজেই গিয়েছিলাম জেলা শহরে ওদের বাড়িতে ওর খোঁজ নিতে। দারোয়ান বলল রেজা ওর বিয়ের জন্য ব্যস্ত। আমি কয়েকবার জিজ্ঞেস করলাম, আপনার ভুল হচ্ছে, রেজার বিয়ে না, অন্য কারো বিয়ে হবে হয়তো। কিন্তু উনি বারবারই বললেন রেজারই বিয়ে। আরও বছরখানেক আগেই ওর খালাতো বোনের সাথে ওর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। আমাকে ওনার মোবাইলে সেই ছবিও দেখালেন। ফিরে আসার সময় রাস্তায় রেজার সাথে দেখা হলো, সাথে ওর কয়েকজন বন্ধু বান্ধব। আমি এগিয়ে যেতেই ও এমন ভাব করলো আমাকে চিনে না। আজ রেজা এসেছিল অনেক দিন পর। আমি ওকে ঘরে ঢুকতে দেইনি, তাই খুব রাগ করছিল। আমি বললাম, তোমার তো আগেই বিয়ে ঠিক, তাহলে তুমি কেন আমাকে ধোকা দিলে? ফুল, এই বিয়ে আমি আমার বাবা মার জন্যে করছি। সত্যিকারে আমি তোমাকে ভালোবাসি। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমার বন্ধুদের সামনে আমাকে না চেনার ভান করছিলে কেন? আমার মতো পাগলের সাথে তোমার সম্পর্ক জানলে ওরা হাসবে, তাই তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিনও আসবে না। এরপর থেকে প্রতিদিনই রেজা আসে, দরজা ধাক্কাধাক্কি চেঁচামেচি করতে থাকে। ওর কথা হলো ও পরিবারের ইচ্ছায় বিয়ে করবে ঠিকই, কিন্তু আমিও থাকবো ওর জীবনে। আমার তো বাবা মা নেই, আমি তো সমাজ ছাড়া। বিয়ে ছাড়া ওর সাথে সম্পর্ক রাখলে আমার কি সমস্যা? আমি বললাম, আমার বাবা মা না থাকতে পারে, কিন্তু আমার মন কি নেই? তুমি কি তোমার হবু বউকে, তোমার বাবা মাকে বলতে পারবে যে আমার সাথে তোমার সম্পর্ক? সেদিন কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে চলে গিয়েছিল। ভেবেছিলাম বাঁচা গেল, কিন্তু তারপরেও মাঝে মাঝে রাত বিরাতে মাতাল হয়ে চলে আসতো। ওর ভয়ে আমি বাড়ি থেকে বের হয়ে ঝোপে লুকিয়ে থাকি, ঠিক যেমনটা থাকতাম ছোটবেলা আমার বাবার ভয়ে। একদিন রাতে সে আমাকে না পেয়ে দরজা ভেঙে আমার আঁকা সব ছবি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে। তকিদার দেওয়া বইগুলো আগুন ধরিয়ে দেয়।
বইগুলো বাঁচাতে যখন আমি ছুটে ঝোপ থেকে বেরিয়ে আসি, ঝাপটে ধরে আমাকে। ওর হাত কামড়ে দিয়ে ছুটে গিয়ে নিজেকে বাঁচাই আমি। হতভম্ব হয়ে ফুলকির ডায়েরি পড়ছিল তৌকির। ও ছেড়ে আসার পর ফুলকিকে এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভাবতে নিজেকে অনেক অপরাধী মনে হলো। অথচ ফুলকি বেঁচে থাকতে কোনোদিনও কিছু বলেনি তৌকিরকে। ডায়েরির পরের পাতাগুলো সব ফাঁকা, আর কিছু লেখা নেই। প্রচণ্ড কৌতূহল আর শঙ্কা নিয়ে একটা একটা করে পাতা উল্টাচ্ছে তৌকির। এরপর কি হলো? না, আর কোনো কিছুই লেখা নেই। একদম শেষের পাতায় শুধু একটা প্রোটেট আঁকা, খুব সম্ভবত রেজার, আর তার নিচে খুব ছোট ছোট করে কয়েকটা লাইন লেখা। বাবা মা ভাইরা আমাকে একা ফেলে চলে যাবার পর এই বিশাল ভেজা চরের কাছে আমি একটা জিনিস শিখেছি। এই চর, এই নদী, এই প্রকৃতিতে মৃত্যু বড়ই স্বাভাবিক একটা ঘটনা। এখানে মৃত্যু বেদনাদায়ক বা কষ্টের না, আর নিজেকে বাঁচানোর জন্যে কাউকে মেরে ফেলা পাপ তো অবশ্যই না। এখানে প্রতিটি প্রাণীকে বেঁচে থাকার জন্য অন্য প্রাণীকে হত্যা করতে হয়। শিকারকে বেঁচে থাকতে হলে তার শিকারীকে অবশ্যই মরতে হবে। রেজার সেই প্রোটেট এর নিচে তারিখ লেখা 31শে ডিসেম্বর। সেটা ছিল বাতিঘরের নিচে রেজাকে পাওয়ার পরের দিন। সমাপ্ত।